প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আহমদিনেজাদকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। ইরান যুদ্ধের শুরুর পর্যায়ে একটি চমকপ্রদ পরিকল্পনা ছিল, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদকে আবার দেশের নেতৃত্বে বসানো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই পরিকল্পনা করেছিল বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন রোডিং লাইন ও এপিক ফিউরি নামে মার্কিন অভিযানের একটি লক্ষ্য ছিল ইরানের বর্তমান শাসন পরিবর্তন করে এমন কাউকে সামনে আনা যিনি নতুন নেতৃত্ব দিতে পারবেন। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল আহমদিনেজাদ ইরানের রাজনৈতিক, সামাজিক ও সামরিক পরিস্থিতি সামাল দিতে সক্ষম। 2005 থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা আহমদিনেজাদ দীর্ঘদিন ধরেই কট্টর ইসরায়েল বিরোধী ও আমেরিকা বিরোধী অবস্থানের জন্য পরিচিত। তবে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর তিনি ইরানের শাসক গোষ্ঠীর সমালোচক হয়ে ওঠেন। 2017, 2021 ও 2024 সালে নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের শুরুতে তেহরানে তার বাড়িতে যে হামলা হয় সেটি তাকে হত্যা করার জন্য নয়, বরং মুক্ত করার চেষ্টা ছিল। একটি সূত্র বলেছে, আহমদিনেজাদ নিজেও ওই হামলাকে কারাগার ভাঙার চেষ্টা হিসেবে দেখেছিলেন। হামলায় তিনি আহত হন, এরপর থেকেই তার অবস্থান অজানা, যদিও মাঝে মধ্যে তিনি সংক্ষিপ্ত কিছু বার্তা দিয়েছেন। এই পরিকল্পনাটি মূলত ইসরায়েলের দিক থেকে শুরু হয়েছিল এবং আহমদিনেজাদের সঙ্গে এ বিষয়ে আলাপও করা হয়েছিল বলে দাবি করা হয়। তবে হামলায় আহত হওয়ার পর পুরো পরিকল্পনা ভেঙে পড়ে। তার বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরাসরি কিছু বলতে রাজি হয়নি। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ছিল ইরানের মিসাইল, মার্কিন ঘাঁটি ও নৌশক্তি ধ্বংস করা এবং তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। তবে বিশ্লেষকদের মতে, আহমদিনেজাদের মতো একজন বিতর্কিত নেতাকে সামনে আনার চিন্তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তিনি একসময় ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচির জোরালো সমর্থক ছিলেন। মজার বিষয়, অতীতে তিনি ট্রাম্পের প্রশংসাও করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেছিলেন। তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে পশ্চিমা দেশের সঙ্গে যোগাযোগেরও অভিযোগ উঠেছে। ইরান যুদ্ধ শুরুর পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনা দেখায় ইরান যুদ্ধে শুধু মার্কিন নয়, বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আনার চিন্তাও ছিল। যদিও বাস্তবে সেই পরিকল্পনা সফল হয়নি এবং এখনও এই পুরো ঘটনার অনেক দিকই স্পষ্ট নয়। আটক কর্মীদের নিয়ে উপহাসের ভিডিও ভাইরাল, চটলেন নেতানিয়াহু। আটক আন্দোলন কর্মীদের নিয়ে উপহাসমূলক ভিডিও প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। গাজা অবরোধ ভাঙার চেষ্টাকারী আন্তর্জাতিক নৌবহরের কর্মীদের সঙ্গে তার এই আচরণে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই ঘটনায় প্রকাশ্যে তিরস্কার করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারো। তাদের অভিযোগ, বেন গাভিরের আচরণ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেন গাভির কয়েকটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, গাজাগামী নৌবহর থেকে আটক হওয়া প্রায় 430 জন কর্মীকে হাতকড়া পরানো অবস্থায় একটি অস্থায়ী কেন্দ্র ও জাহাজের ডেকে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। অনেককে মাথা নিচু করে থাকতে দেখা যায়। ভিডিওতে একটি বড় ইসরায়েলি পতাকা নাড়াতে নাড়াতে বেন গাভির বলতে শোনা যায়, ইসরায়েলের স্বাগতম, আমরাই এখানকার মালিক। এ সময় হাতকড়া পরা এক আন্দোলন কর্মী ফিলিস্তিনকে মুক্ত করো বলে চিৎকার করলে নিরাপত্তা কর্মীরা তাকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্য একটি ভিডিওতে আন্দোলনকারীদের নিয়ে উপহাস করে বেন গাভির বলেন, বড় বীর সেজে এখানে এসেছিল, এখন তাদের অবস্থা দেখুন। একই সঙ্গে তিনি তাদের দীর্ঘ সময় কারাগারে আটকে রাখার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। বেন গাভিরের কর্মকাণ্ডকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, আপনি ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছেন, আপনি ইসরায়েলকে প্রতিনিধিত্ব করেন না। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, উস্কানিমূলক এই নৌবহর থামানোর অধিকার ইসরায়েলের রয়েছে, তবে একজন মন্ত্রীর এমন আচরণ দেশটির মূল্যবোধ ও রীতিনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা আদালা। সংস্থাটি বলেছে, আটক কর্মীদের সঙ্গে এমন আচরণ দেশটির দীর্ঘদিনের অপরাধমূলক নীতির অংশ। সংস্থাটির মতে, অতীতেও গাজা অভিমুখী নৌবহরের কর্মীদের ওপর একইভাবে নির্যাতন চালানো হয়েছে, তবে প্রতিবারই ইসরায়েল পার পেয়ে যাচ্ছে। আদালা আরও জানিয়েছে, তাদের আইনজীবীরা আশদদ বন্দরে আটক আন্দোলন কর্মীদের পাশে আছেন। তারা বন্দীদের আইনি সহায়তা দিচ্ছেন এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। ইতালি আটক কর্মীদের সঙ্গে এমন আচরণকে মানবিক মর্যাদার লঙ্ঘন বলে উল্লেখ করেছে। দেশটি বেন গাভির প্রকাশিত ভিডিওকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে। এছাড়া তুরস্ক ও গ্রিসও আন্দোলন কর্মীদের সঙ্গে ইসরায়েলের আচরণের তীব্র সমালোচনা করেছে।
গাজা অবরোধ ভাঙার উদ্দেশ্যে আন্তর্জাতিক অধিকার কর্মীদের পরিচালিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দ্বিতীয় অভিযানটি সম্প্রতি ভূমধ্যসাগর হয়ে গাজার দিকে অগ্রসর হচ্ছিল। পরে আন্তর্জাতিক জলসীমায় নৌবহরটিকে ঘিরে ফেলে দখলকারী ইসরায়েলের নৌবাহিনী। এ সময় ৪১টি জাহাজে থাকা আন্তর্জাতিক অধিকার কর্মী ও ক্রুকে আটক করে আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই সেখানে কঠোর নৌ অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল। সমালোচকদের মতে ইসরায়েলের এই অবরোধ আসলে গাজার সাধারণ মানুষের ওপর এক ধরনের সম্মিলিত শাস্তি। তবে ইসরায়েলের দাবি হামাস যাতে নতুন করে সশস্ত্র না হতে পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষ জানিয়ে দেব, অর্ধেক কাজ শেষ, হরমুজের বিকল্প তৈরিতে মরিয়া আমিরাত। বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ রুট হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে বড় অগ্রগতি অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত নির্মাণাধীন নতুন কৌশলগত তেল পাইপলাইন প্রকল্পের প্রায় ৫০% কাজ শেষ হয়েছে। এখন দেশটি জ্বালানি রপ্তানি নিরাপত্তা আরও জোরদার করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। হরমুজ প্রণালীর এড়িয়ে সরাসরি ওমান উপসাগরে তেল পৌঁছাতেই এই প্রচেষ্টা দেশটির। আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মাধ্যমিক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর সুলতান আহমেদ জাবের জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নিয়ে নির্মাণ কাজ আরও ত্বরান্বিত করা হয়েছে। গতকাল বুধবার আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক লাইভ স্ট্রিম অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। আল জাবের বলেন, ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৫০% কাজ সম্পন্ন হয়েছে। ২০২৭ সালে নির্ধারিত সময়সীমার আগেই এটি চালু করতে আমরা দ্রুত গতিতে কাজ করছি। হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদী জ্বালানি ও নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আবুধাবির ক্রাউন প্রিন্স ও এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশনার পর কাজের গতি আরও বাড়ানো হয়। সম্প্রতি এডিএনওসি বোর্ডের এক্সিকিউটিভ মিটিংয়েও দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। আল জাবের বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এখনও অল্প কয়েকটি সংকীর্ণ সামুদ্রিক রুট বা চোক পয়েন্টের উপর নির্ভরশীল। এই কারণেই দশকের আগেও সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প কাঠামো গড়ে তোলার দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিল। নতুন পাইপলাইনটি ওমান উপসাগরীয় উপকূলের ফুজায়রা বন্দরের সঙ্গে সংযুক্ত হবে। ২০২৭ সালে প্রকল্পটির কাজ শেষ হলে ফুজায়রার মাধ্যমে এডিএনওসির তেল রপ্তানি ক্ষমতা বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হবে। বর্তমানে হাবশান ফুজায়রা পাইপলাইন নামে পরিচিত বিদ্যমান আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইনের মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১৮ লাখ ব্যারেল তেল পরিবহন করা সম্ভব হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে এই বিকল্প রুটের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।